দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, টিনাশ্রীর ইতিহাস কক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে আলোচনা করছিলাম, এর আগে দুটো ক্লাস নিয়েছি আমি, আজকে তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের যে ধারণা, প্রথম অধ্যায়, সেই অধ্যায়ের একেবারে প্রথম নতুন সামাজিক ইতিহাস। সেই নতুন সামাজিক ইতিহাসের অন্তর্ভুক্ত যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তার থেকে আজকে আমরা আলোচনা করব যানবাহন বা যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস, স্থাপত্যের ইতিহাস এবং স্থানীয় ইতিহাস। এই চারটে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে রয়েছে যানবাহনের ইতিহাস। তো দেখো, যানবাহন বলতে আমরা কি বুঝি? যানবাহন মানে হচ্ছে গাড়ি ঘোড়া, এটাই আমরা স্বাভাবিকভাবে বুঝি। তো যানবাহন এই কথাটা পরিবহন এই কথাটার সঙ্গেও যুক্ত। তাহলে যানবাহন আর পরিবহন দুটো একে অন্যের পরিপূরক। আর যোগাযোগ মানে হচ্ছে এক স্থানের সঙ্গে আরেক স্থানের সম্পর্ক। তাহলে এক স্থানের সঙ্গে আরেক স্থানের সম্পর্ক করতে হলে কি দরকার? যানবাহন দরকার। মানে পরিবহন ব্যবস্থার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানের সঙ্গে যে সম্পর্ক নির্ধারণ, সেই সম্পর্কিত যে ইতিহাস, তাকে বলা হচ্ছে যানবাহনের ইতিহাস। তো আমাদের এই ইতিহাস অনুসন্ধান করতে গেলে আমাদের তো একটু প্রাচীন যুগের দিকে ফিরে যেতে হবে। দেখো, মানুষ প্রাচীন যুগে যখন একটু একটু করে সভ্য হলো, একটা স্থায়ী জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শিখলো, সেই সময় কিন্তু তাদের এই যানবাহনের প্রয়োজন হলো। কেমন? তাহলে তাদের প্রথম যে যানবাহন ছিল সেটা হচ্ছে পশু। কোনো পশুর পিঠে কোনো ভারী বস্তুকে চাপিয়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। তো সেক্ষেত্রে তাদের সেই সময় যে পশুগুলি ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে ঘোড়া, গাধা, কেমন, এদের পিঠে করে। তারপরে এলো গাড়ি। কিভাবে গাড়ি এলো? চাকার আবিষ্কার হলো। চাকা কিভাবে আবিষ্কার হলো? তারা দেখেছে যে গাছের মোটা মোটা গুড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় ঠেলে নিয়ে যাওয়া যায়। সেই গাছের গুড়ি থেকেই তারা কাঠের চাকা আবিষ্কার করলো। ওই কাঠের চাকা দিয়ে তারা গাড়ি তৈরি করলো। তখন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এই সমস্ত গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র পরিবহন করা হতো। তো এটা তো গেল স্থলপথের ব্যাপার। কেমন? তো জলপথে, সেটাও একটা পরিবহনের মাধ্যম, জলপথ। তো জলপথে কিভাবে তারা পরিবহনের মাধ্যম হিসেবে কোন যানকে ব্যবহার করলো? নৌকাকে ব্যবহার করলো। নৌকা এলো কিভাবে? তারা জলের মধ্যে ওই গাছের বড় বড় গুড়িকে ভেসে যেতে দেখেছে। তো সেই গাছের গুড়িকে খোদাই করে, বেশ একটু কৌশল করে, কায়দা করে তারা সেটাকে প্রথমে ডোঙার মতো বানিয়েছে। তারপরে আরেকটু বুদ্ধি বাড়তে তারা সেটাকে নৌকা বানিয়েছে। এই নৌকা যাতে আরো দ্রুত চলে, তার জন্য নৌকাতে পাল খাটিয়েছে। কেমন? তাহলে এইভাবে জলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নৌকা ব্যবহার করেছে। কেমন? তাহলে জলপথ আর স্থলপথ, এই দুটো হচ্ছে প্রাচীন যুগের মানুষের পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কেমন? তো এই যে জলপথ আর স্থলপথ, এই পরিবহনের ক্ষেত্রে
ধীরে আরো অনেক উন্নতি হতে থাকলো। জলপথের ক্ষেত্রে আমরা দেখি যে একটা স্টিমার আবিষ্কার হচ্ছে। স্টিমার সেটা কত সালে হচ্ছে? সেটা হচ্ছে 1815 সালে। 1815 সালে ফাল্টন নামক একজন, অনেকে আবার ফুলটনও বলে, কোথাও ফাল্টন কোথাও ফুলটন, যাই হোক, তিনি 1815 সালে স্টিমার আবিষ্কার করেন। তো এই স্টিমার আবিষ্কারের ফলে জলপথে আরো দ্রুত যোগাযোগ করা সম্ভব হলো। তাহলে দেখো, নৌকা থেকে স্টিমার, আর পালতোলা জাহাজ থেকে স্টিম চালিত বড় জাহাজ। এইভাবে এই জলপথে যোগাযোগের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন সাধিত হলো এই ফাল্টনের আবিষ্কারের মাধ্যমে। আর স্থলপথে তো আরো বেশি উন্নতি হয়েছে। বাস, ট্রাম, ট্রাক, লরি, মোটর, এছাড়া আরো অনেক যানবাহন আছে যেগুলো পরিবহনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে। এবং তাহলে এই যে যাতায়াতের জন্য যানবাহন যে যাবে যে রাস্তা দিয়ে, সেটাকে বলে সড়ক পথ, কেমন? তো সেই স্থলের উপর দিয়ে যে সড়ক পথ, সেই স্থলের যে যোগাযোগ ব্যবস্থা, তার জন্য কিন্তু সুন্দর, পাকাপোক্ত, শক্ত, টেকসই রাস্তা তৈরি করতে হয়। তো সেই ধরনের রাস্তাও কিন্তু তৈরি করা হলো। 1811 সালে ম্যাকডম ও টেলফোর্ড, এই দুজন, 1811 সালে ম্যাকডম ও টেলফোর্ড নামক দুজন পাথরকুচি আর পিচ, এই পাথরকুচি আর পিচের সাহায্যে খুব সুন্দর, শক্তপোক্ত, টেকসই রাস্তা তৈরি করলেন, যেটাকে বলা হয় পাকা রাস্তা। তাহলে সড়ক পথে যোগাযোগের জন্য শুধু যানবাহনের উন্নতি হলে হবে না, উন্নততর যানবাহন থাকলে হবে না, তার সাথে দরকার শক্তপোক্ত সুন্দর রাস্তা। তাহলে রাস্তাও হলো, নতুন নতুন যানবাহনও হলো, ফলে স্থলপথে যোগাযোগের বা যানবাহন পরিবহনের একটা ভালো ব্যবস্থা হলো। এবারে স্থলপথে আরো একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে রেল। এই রেল আবিষ্কৃত হলো 1814 সালে। 1814 সালে স্টিফেনসন বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার করলেন। তাহলে 1814 সালে স্টিভেনসন কি আবিষ্কার করলেন? বাষ্পচালিত রেল ইঞ্জিন। এই বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কারের ফলে ইংল্যান্ডের সমস্ত জায়গা রেলপথে ছেয়ে গেল। ফলে শিল্পাঞ্চল থেকে বাজারে জিনিসপত্র আনা নেওয়া করা খুব সুবিধে হলো। আর এই আবিষ্কারটা হয়েছিল ইংল্যান্ডে যে সময়ে শিল্প বিপ্লব চলছিল। তাহলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব চলাকালে এই বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার হলো।
তার ফলে শিল্প বিপ্লবটা আরো এগিয়ে গেল, শিল্প বিপ্লবের আরো অগ্রগতি ঘটল। আর বন্ধুরা জেনে রাখো যে ইংল্যান্ডে রেলপথ বসলো, আর ভারতবর্ষ সেই ইংল্যান্ডের কিন্তু উপনিবেশ ছিল। সেই হিসেবে ভারতবর্ষও কিন্তু লর্ড ডালহৌসির আমলে 1853 সালে, লর্ড ডালহৌসির আমলে 1853-তে ভারতে বম্বে থেকে থানে পর্যন্ত 21 মাইল দীর্ঘ রেলপথ বসানো হয়েছিল। তার ফলে ভারতবর্ষের ক্ষেত্রেও এই রেল যোগাযোগের ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছিল। এই রেলের মাধ্যমে ভারতবর্ষের থেকে যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল তাই নয়, রেলের মাধ্যমে কিন্তু ভারতবর্ষের জাতীয় আন্দোলন সেটাও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হয়েছিল। ভারতবর্ষের জাতীয় আন্দোলন অনেক বেশি প্রসার লাভ করতে পেরেছিল, বিস্তার লাভ করতে পেরেছিল। রেলের মাধ্যমে এক অঞ্চলের বিপ্লবীদের সঙ্গে অন্য অঞ্চলের বিপ্লবী, এক অঞ্চলের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে অন্য অঞ্চলের জাতীয়তাবাদী নেতা, এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের মানুষের ভাব বিনিময়, অর্থাৎ এই ভারতবর্ষে রেল জাতীয়তাবাদের প্রসারে অর্থাৎ ভারতের জাতীয় মুক্তি আন্দোলনেও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আবার 1910 সালের মধ্যে ভারতবর্ষে যে এত রেলপথ বসেছিল, তাতে করে পৃথিবীর মধ্যে এই রেলপথ স্থাপনে ভারতবর্ষ 5ম স্থানে চলে গেছিল। কেমন? তার যোগাযোগের ক্ষেত্রে রেলও একটা বড় মাধ্যম। এইবারে বলি আরো পরে আকাশপথ, সেটাও কিন্তু যোগাযোগের একটা বড় মাধ্যম হয়ে উঠেছিল। রাইট ভ্রাতৃদ্বয় বলে 2জন ভাই, তারা উড়োজাহাজ আবিষ্কার করেছিল, যেটাকে বিমান বলে, এরোপ্লেন বলে। সেই বিমান বা এরোপ্লেন আবিষ্কারের পর আরো দ্রুত এক দেশের সঙ্গে অন্য দেশের যে পরিবহনের ক্ষেত্রে যোগাযোগ, সেটা কিন্তু আরো দ্রুততর হয়েছে। তাহলে দেখো যে এই যানবাহনের ক্ষেত্রে জলপথ, স্থলপথ, আকাশপথ, অর্থাৎ আমরা যদি বলি জল, স্থল, অন্তরিক্ষ, মানে জলপথ, স্থলপথ আর অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশপথ, এই 3 ক্ষেত্রেই জল, স্থল, অন্তরিক্ষ অর্থাৎ জলপথ, স্থলপথ, আকাশপথ, 3টে ক্ষেত্রেই কিন্তু যানবাহন বা পরিবহন বা যোগাযোগ ব্যবস্থায় এই উন্নতি পরিলক্ষিত হয়েছে, যেটা এখন নতুন সামাজিক ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে। আরো একটা বিষয়, একবারে সাম্প্রতিককালে, বর্তমানকালে আমরা দেখছি যে টেলিগ্রাফ, টেলিগ্রাফ মানে টেলিগ্রাফের ইতিহাসটা একটু পুরনো, কিন্তু টেলিগ্রাফের পর বর্তমানে টেলিফোন, টেলিফোনের থেকে আরো এগিয়ে, আরো অ্যাডভান্স, সেটা হচ্ছে মোবাইল ফোন। ইন্টারনেটের মাধ্যমে আমরা এক মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় বসে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের যোগাযোগ স্থাপন করতে পারি, খবরাখবর নিতে পারি, অনুষ্ঠান দেখতে পারি। সুতরাং এই যোগাযোগের ক্ষেত্রে এখন একটা বড় বিপ্লব এসেছে। আগের মতো কোনো খবর নেবার জন্য আমাদের এক মুহূর্ত দেরি করতে হয় না, কোনো টেনশনই পেতে হয় না, আমরা মুহূর্তের মধ্যে সমস্ত খবরাখবর পেয়ে যাই। কেমন? তাহলে এই ছিল আমাদের যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। কেমন? তাহলে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা জলপথ, স্থলপথ, অন্তরিক্ষ মানে আকাশপথ 3টেকেই ব্যবহার করছি। সেই সঙ্গে আমরা আবার এখন টেলিগ্রাফ থেকে টেলিফোন এবং মোবাইল, তার মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পেয়ে মুহূর্তের মধ্যে আমরা যোগাযোগ ব্যবস্থায় একেবারে নবতম সংযোজনকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে
আমরা আলোচনা করব দৃশ্য শিল্পের ইতিহাস। এই দৃশ্য শিল্পের ইতিহাস, দৃশ্য মানে হচ্ছে যা দেখি তাই দৃশ্য, কেমন? তার শিল্প, দৃশ্য শিল্পের ইতিহাস, যার মধ্যে পড়ছে ছবি আঁকা আর ফটোগ্রাফি। তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। দৃশ্য শিল্পের ইতিহাসকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এক হচ্ছে ছবি আঁকা, দুই হচ্ছে ফটোগ্রাফি। এখন এই ছবি আঁকারও একটা ইতিহাস আছে। সেটা কি? আমাদের সেই প্রাচীন যুগে দৃষ্টিপাত করতে হবে। প্রাচীন যুগের মানুষও ছবি আঁকতো। তখন তারা কোথায় থাকতো? গুহার মধ্যে থাকতো। সেই গুহার দেওয়ালে তারা ছবি আঁকতো। অনেকে মনে করেন যে ওই প্রাচীন যুগের গুহাবাসী মানুষেরা তারা যখন শিকারে যেতেন, শিকারে যাওয়ার আগে তাদের যে ঈপ্সিত পশু যাকে তারা শিকার করতে চাইতো, সেই পশুকে যাতে তারা শিকার করতে পারে তার জন্যে ওই গুহার দেওয়ালে সেই পশুর ছবি আঁকতো। ছবি এঁকে তাকে ওখানে বসে হত্যা করত, তারপর তারা শিকারে যেত। আর পরবর্তীকালে যে প্রাচীন যুগের যে গুহার চিত্র আঁকার যে ঐতিহ্য, সেটা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে, আমাদের ভারতবর্ষেই হয়েছে। দক্ষিণ ভারতের অজন্তা, ইলোরার যে গুহাচিত্র এখনো আছে, সেগুলো দেখতে মানুষ সেখানে যায়। মধ্য ভারতের ভীমবেটকা, সেখানেও ছবি আছে। তাহলে এই যে ছবি আঁকার যে ঐতিহ্য, সেটা প্রাচীন কাল থেকে বর্তমানে ধারাবাহিকভাবে চলে এসেছে। প্রাচীনকালের পরবর্তীকালে আমরা যদি যাই, তাহলে দেখব যে এই ছবি আঁকার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের প্রাচীন যুগের যে রাজারা ছিলেন, যে শাসকেরা ছিলেন, তাদের মধ্যেও কিন্তু এই ছবি আঁকার যে প্রবণতা, সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। বিশেষ করে যদি আমরা দেখি আমাদের পাল যুগে, আমাদের বাংলাদেশে পাল যুগে, তাহলে বাংলাদেশ একটা রাজ্য, একটা অঞ্চল, একটা আঞ্চলিক রাজ্য। রাজস্থান, সেটা একটা আঞ্চলিক রাজ্য। দক্ষিণ ভারতে চোল, বিজয়নগরের রাজারা, এরা প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আলাদা আলাদা বৈচিত্র্যের, আলাদা আলাদা ধরনের ছবি আঁকা হতো। তো তখন ছবি আঁকা হতো কিসের জন্য? আমাদের পাল যুগে যদি দেখি, তাহলে পাল যুগে আমরা দেখছি যে পাল যুগে যে ছবি আঁকা হতো, সেই ছবিগুলো সেই সময় যে বৌদ্ধ বই লেখা হতো, বৌদ্ধদের যে পুঁথিপত্র লেখা হতো, সেই পুঁথিপত্রে ওই ছবি ব্যবহার করা হতো। অর্থাৎ বইয়ের মলাট, বইয়ের ওপরের যে প্রচ্ছদ, তোমরা এখন দেখো যে বইয়ের ওপরে বিভিন্ন সুন্দর সুন্দর রঙিন প্রচ্ছদ থাকে, মলাট থাকে, সেই সময় ওইগুলো হাতে আঁকা হতো। হাতে এঁকে সুন্দর করে বইগুলোকে চিত্রিত করা হতো। বইয়ের মধ্যেও ঘটনাবলীকে ফুটিয়ে তোলার জন্য, বোঝানোর জন্য বিভিন্ন ধরনের আঁকা ছবি ব্যবহার করা হতো। তাহলে বৌদ্ধ ধর্মের সম্পর্কে যে বইগুলো লেখা হতো, সেই বইতেই ওই ছবি অঙ্কিত থাকতো। চোল রাজ্যে এই চিত্রের প্রমাণ পাওয়া গেছে। বিজয়নগরের যে রাজারা ছিলেন, সেই রাজারাও কিন্তু চিত্রশিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। রাজস্থান, সেখানেও তাই। আর তার পরবর্তীকালে আমাদের ভারতবর্ষে যে সুলতানি যুগ চলেছিল, সেই সুলতানি যুগে, তারপরে মোগল যুগে, তখনও কিন্তু চিত্রকলার যে ঐতিহ্য, সেটা বজায় ছিল। যদিও সেই সময় চিত্রকলার ক্ষেত্রে একটা মিশ্রণ বা সংমিশ্রণ দেখা যায়, একটা সমন্বয় দেখা যায় ভারতীয় চিত্রকলার সঙ্গে। সেখানে পারসিক প্রভাব বা ইসলামীয় প্রভাব লক্ষ্য করা যায়, যাকে বলা হচ্ছে ইন্দো পারসিক বা ইন্দো ইসলামীয় চিত্রশিল্প। এই প্রভাবও কিন্তু পাওয়া গেছে, কেমন? আর তার উপরে ব্রিটিশ যুগ এলো। সেই ব্রিটিশ যুগে ভারতীয় চিত্রশিল্পের সঙ্গে পাশ্চাত্যের একটা মেলবন্ধন, একটা সেতু বন্ধন তৈরি হলো। বর্তমানে আমাদের আধুনিক যুগের যে চিত্রশিল্প,
সেই আধুনিক যুগের চিত্রশিল্পের মধ্যে আমরা তিনটে ধারা দেখি। একটা হচ্ছে লোকায়ত ধারা, সেই ধারাতে যে চিত্র আঁকা হয় সেটা হচ্ছে পটচিত্র। কালীঘাটে গেলে, তোমরা যদি কালীঘাটে যাও, সেখানে দেখতে পাবে যে পটচিত্র রয়েছে, পটের উপর চিত্র আঁকা হচ্ছে, সেটাকে পটচিত্র বলা হচ্ছে। আরেকটা হচ্ছে পাশ্চাত্য প্রভাব, চিত্রশিল্পের ক্ষেত্রে পাশ্চাত্য প্রভাব দ্বিতীয় এটা। আর তৃতীয়টা হচ্ছে যেখানে ভারতীয় ঐতিহ্যকে ধরে রেখে ছবি আঁকা হচ্ছে। এই যে তৃতীয় যে ধারা, সেই তৃতীয় ধারা যা ধারক বাহক তারা হলেন রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ। এরা রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল বসু, যামিনী রায়, এরা যে ছবি আঁকছেন, সেই ছবি আঁকার ধারাতে আমরা প্রাচীন ঐতিহ্যকে দেখতে পাচ্ছি। আবার কলকাতা আর্ট কলেজের সঙ্গে যুক্ত ছিলেন দুজন, একজন হচ্ছেন E.B. হ্যাভেল, আরেকজন হচ্ছেন A.K. রামস্বামী। A.K. কুমারস্বামী। এরা দুজন কলকাতা আর্ট কলেজে ছিলেন। তারা এই চিত্রশিল্পের উন্নতি কল্পে নিজেদেরকে যুক্ত করেছিলেন। আর আমাদের ভগিনী নিবেদিতা, তোমরা সবাই তার নাম জানো। আরেকজন ছিলেন ওকাকুরা। ভগিনী নিবেদিতা এবং ওকাকুরা, এই দুজন চিত্রশিল্পের প্রসারে, বিকাশে এবং চিত্রশিল্পের ইতিহাস সম্পর্কে খুব যত্নশীল ছিলেন। অনেক সময় বন্ধুরা এই চিত্রশিল্প আমাদের স্বাদেশিকতা প্রচারে, আমাদের জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি, তিনি একটি বঙ্গমাতা ছবি এঁকেছিলেন। সেই বঙ্গমাতা ছবিটা ভারতের জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়। ভগিনী নিবেদিতা এই বঙ্গমাতা ছবিটার নামকরণ করেছিলেন ভারত মাতা। সম্পর্কে তোমরা পরে পড়বে, আরো বড় করে পড়তে হবে, এখানে জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি আমি। তো এই ভারত মাতা ছবি ভারতের জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। 1905 সালে অবনীন্দ্রনাথ তিনি একটা সংস্থা তৈরি করেন এই ছবি আঁকার জন্য। আবার তিনি একটা বইও লেখেন, এই ছবি আঁকার ব্যাপারে তিনি একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে বাগাশ্রয়ী চিত্র প্রবন্ধ মালা। বাগাশ্রয়ী চিত্র প্রবন্ধ বলিও বলা হচ্ছে, কোথাও বাগাশ্রয়ী চিত্রমালা, চিত্র প্রবন্ধাবলী, কোথাও বলা হচ্ছে বাগাশ্রয়ী চিত্র প্রবন্ধ মালা, এই বই। আর আরেকটা বই, সেটা হচ্ছে চিত্রশিল্প। এই ধরনের বেশ কিছু বই লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে চিত্রশিল্পের ব্যাপার, অর্থাৎ আঁকা ছবির ব্যাপার, এই বিষয়টা হলো। তাহলে দৃশ্যশিল্পের ইতিহাসে এইবারে আমরা ফটোগ্রাফির কথা বলবো। তাহলে দৃশ্যশিল্পের ইতিহাসে এবারে ফটোগ্রাফির কথা বলবো, মানে 2 নম্বরের আলোচনা এবার করব। কেমন? তো ফটোগ্রাফি এই কথাটা এসেছে গ্রিক শব্দ থেকে, দুটো গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে ফটোস আর একটা হচ্ছে গ্রাফিস। ফটোস মানে হচ্ছে আলোক, গ্রাফিস মানে হচ্ছে চিত্র। তাহলে আলোকের উপস্থিতিতে বা আলোকের সাহায্যে অঙ্কিত চিত্র, এই অর্থটাই দাঁড়ায় ফটোগ্রাফি, এটা বললে। তো এই ফটোগ্রাফি আবিষ্কার করেছিলেন ফ্রান্সের একজন মানুষ, তার নাম হচ্ছে নিশেফোর নিয়ে পচে। তাহলে ফটোগ্রাফি যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে নিশেফোর নিয়ে পচে।
ফটোগ্রাফির আবিষ্কারক নিশেফোর নিয়ে পচে। তিনি 1826 সালে এই ফটোগ্রাফি আবিষ্কার করেন। কোথায়? ফ্রান্সে। অথচ ফটোগ্রাফি নিয়ে একটা সংস্থা তৈরি হলো 1853-তে এই ফটোগ্রাফির ব্যাপারে একটা সংগঠন প্রতিষ্ঠা হলো লন্ডনে, মানে ইংল্যান্ডের বেলেতে বা লন্ডনে। সংস্থাটার নাম রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি। তাহলে 1853 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি। কেমন? আর 1861তে তৈরি হয় রঙিন ফটোগ্রাফি। এখন তো আমরা ছবি তুললে সবই রঙিন হয়, কিন্তু তার আগে কি ছিল? সাদা কালো ছবি ছিল। তাহলে 1861 থেকে রঙিন ছবি শুরু হয়ে গেল। কেমন? আর আমাদের ভারতবর্ষে এই ছবির ব্যাপারে, অর্থাৎ এই ফটো তোলার ব্যাপারটা নিয়ে যিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভারতবর্ষে এই ছবির ব্যাপারটা নিয়ে, অর্থাৎ ফটোগ্রাফি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারপরে আমাদের বাঙালি মধ্যবিত্তদের মধ্যে এই ব্যাপারে অনেক আগ্রহ বেড়েছে, আর মাঝে মধ্যে আমরা খুব শখ করে তখন ছবি তুলতাম। তাই এই হলো আমাদের দৃশ্যশিল্পের ইতিহাস, ছবি আঁকা এবং ফটোগ্রাফি। কেমন? এরপরে আমরা যাব স্থাপত্যের ইতিহাস। স্থাপত্য মানে হচ্ছে স্থাপন করা, নির্মাণ করা। কে নির্মাণ করা? বাড়িঘর। অর্থাৎ বাড়িঘর, সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করার যে নিয়ম, যে কৃৎকৌশল, যে শৈলী, যে নির্মাণ শৈলী, সেটাকেই বলা হয় স্থাপত্য। তাহলে এই স্থাপত্যের ক্ষেত্রেও কিন্তু একটা প্রাচীন যুগে এর নিদর্শন পাওয়া গেছে। এখন বর্তমানে ইরাক বলে যে জায়গাটা আমরা জানি, সেই ইরাক একসময় মেসোপটেমিয়া নামে একটি সভ্যতা সেখানে গড়ে উঠেছিল। তো সেই মেসোপটেমিয়া সভ্যতা যেখানে সূচনা হয়েছিল একদম প্রথম, সেই জায়গাটাকে বলা হয় সুমের। সেই সুমেরের যে ধনী ব্যক্তিরা ছিলেন তারা খুব বড় বড় প্রাসাদ, অট্টালিকা নির্মাণ করতেন। তো ওদের যে নগর, সেই নগরে একজন করে নগর দেবতা থাকতেন। ওই নগর দেবতার নামে এক একটা বড় বড় মন্দির তৈরি করা হতো। ওই মন্দিরগুলিকে বলা হতো জিগুরাত। সেটা কিন্তু স্থাপত্যের নিদর্শন। আবার গ্রিসের বড় বড় মন্দির তৈরি করা হতো। গ্রিসের বিশাল বিশাল মন্দির, যেমন পার্থেনন। রোমের কলোসিয়াম, এই কলোসিয়াম হচ্ছে রোমের একটা বড় স্টেডিয়াম। কেমন? আরো একটা হচ্ছে মিশরের পিরামিড। এই সবই কিন্তু প্রাচীন যুগের স্থাপত্যের এক একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কেমন? এবার যদি ভারতের কথায় আসি, এটা তো বাইরের কথা, ভারতের কথা যদি আসি, ভারতবর্ষও কিন্তু প্রাচীন যুগ থেকে, মানে প্রাচীন কাল থেকে ভারতবর্ষে বেশ বড় বড় স্থাপত্য নিদর্শন রয়েছে। বিশেষ করে মন্দির, ভারতবর্ষকে তো বলা হয় মন্দিরময় দেশ। তো ভারতবর্ষে প্রচুর মন্দির তৈরি হয়েছে। কি উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, গোটা ভারতবর্ষে, মধ্য ভারত, সমস্ত জায়গাতেই মন্দির তৈরি করা হয়েছে। এবং সেই মন্দিরগুলো একটা স্থাপত্যের নিদর্শন। প্রত্যেকটা স্থাপত্যই কিন্তু তার আঞ্চলিকতা বজায় রেখেছে। দক্ষিণ ভারতের স্থাপত্যের সঙ্গে পশ্চিম ভারতের মেলে না, দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের মেলে না, মধ্য ভারতের সাথে পূর্ব ভারতের মেলে না। অর্থাৎ প্রত্যেকটা স্থাপত্যের ক্ষেত্রেই কিন্তু একটা নিজস্বতা রয়েছে,
একটা নিজস্ব ঘরানা রয়েছে। তো মন্দিরের ক্ষেত্রে বলা হয় যে মন্দির তৈরি করার পেছনে কারণ হচ্ছে বেশ কিছু অক্ষত্রিয় রাজ্য স্থাপন করেছিলেন, রাজা হয়েছিলেন, অর্থাৎ কিছু রাজা হয়েছিলেন, তারা ক্ষত্রিয় ছিলেন না, ফলে তারা মন্দির তৈরি করেছিলেন। মন্দির তৈরি করে তারা নিজেদের ক্ষমতাকে বৈধ করতে চেয়েছিলেন, অর্থাৎ জনগণের কাছ থেকে তারা নিজেদের মন্দির তৈরি করার মাধ্যমে জনগণের কাছ থেকে তারা নিজেদের যে শাসনের বৈধতা সেটা জনগণের কাছ থেকে তারা পেতে চেয়েছিলেন। এই জন্য তারা মন্দির তৈরি করেছিলেন। তো এটা তো একটা কারণ। অন্য কারণ হচ্ছে তাদের ক্ষমতাও জাহির করার জন্য এই মন্দিরের মধ্য দিয়ে আমরা স্থাপত্যের নিদর্শন দেখতে পাই। আবার সুলতানি যুগেও দেখেছি, মোগল যুগেও দেখেছি। সুলতানের যুগে বড় বড় যে মসজিদ তৈরি করা হয়েছে, মোগল যুগে মসজিদ তৈরি করা হয়েছে। মোগল যুগে তাছাড়াও মোগল যুগে সব থেকে বড় যে স্থাপত্য নিদর্শন সেটা হচ্ছে তাজমহল। দেওয়ানি আম, দেওয়ানি খাস, আলাই দরওয়াজা সুলতানি যুগের সবই কিন্তু স্থাপত্যের নিদর্শন। আর সাম্প্রতিক অর্থাৎ এই ব্রিটিশ যুগে, ভারতবর্ষ যখন ব্রিটিশদের অধীনে ছিল সেই সময় ব্রিটিশ যুগেও ভারতবর্ষে স্থাপত্য নির্মিত হয়েছে। সেই স্থাপত্যের ক্ষেত্রে আমরা পাশ্চাত্যের ছাপ দেখি। মোগল যুগে বা তার আগে সুলতানের যুগে যে স্থাপত্য নির্মিত হয়েছে সেখানে আমরা পারসিক প্রভাব দেখি বা ইসলামীয় প্রভাব দেখি। ভারতীয় স্থাপত্যের সঙ্গে পারসিক বা ইসলামীয় প্রভাব মোগল এবং সুলতানের যুগে। তাহলে যারা যখন রাজত্ব করে তখন কিন্তু তারা তাদের যে নিজস্ব স্থাপত্য সেটাকেই তারা বজায় রাখে। তাহলে ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছে তখন পাশ্চাত্যের প্রভাব লক্ষিত হবে ভারতের যে স্থাপত্য সেই স্থাপত্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে কলকাতায় যখন তারা রাজধানী তৈরি করলো, কলকাতায় সেই সময় যে বড় বড় প্রাসাদ অট্টালিকা নির্মিত হয়েছে সবই কিন্তু এই পাশ্চাত্যের স্থাপত্য তার প্রমাণ বা তার নজির বহন করছে। সব থেকে বড় প্রমাণ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল যে স্থাপত্য সেটা সম্পূর্ণভাবে পাশ্চাত্যের নিদর্শন বা পাশ্চাত্যকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। আর বর্তমানে আমাদের ভারতবর্ষে যে অতীতের নিদর্শন খুঁজে বের করার প্রয়াস চলছে, 19 শতকে এটা শুরু হয়েছে। আর এর শুরুটা কিন্তু করেছিলেন জেমস প্রিন্সেপ, ফার্গুসন। এরা এই পাশ্চাত্যের নিদর্শন খুঁজে শুরু করেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, সারনাথ, সাঁচি, এই সমস্ত অঞ্চলে, পাটলিপুত্র, এই সমস্ত অঞ্চলে হারিয়ে যাওয়া যে স্থাপত্য সেইগুলোকে এরা অনুসন্ধান করছেন, অর্থাৎ খুঁজছেন। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে পাহাড়পুর আর একেবারে সাম্প্রতিক চন্দ্রকেতুগড় এই সমস্ত জায়গাতে কিন্তু স্থাপত্যের নিদর্শন খুঁজে পাওয়া গেছে। তাহলে এই যে স্থাপত্য এটাও কিন্তু নতুন সামাজিক ইতিহাসের অন্তর্ভুক্ত। পার্সি ব্রাউন বলে একজন ইন্ডিয়ান আর্কিটেকচার বলে একটা বই লিখেছেন দুটো খণ্ডে। তাহলে ইন্ডিয়ান আর্কিটেকচার বলে দুখণ্ড একটা বই লিখেছেন কে? পার্সি ব্রাউন। তিনি এই বইটা লিখেছেন। তো কেউ যদি এই বিষয়ে গবেষণা করতে চায় তাহলে ওই বইটা কিন্তু তাকে সাহায্য করবে। কেমন? এবারে আমরা যাচ্ছি স্থানীয় ইতিহাসে। স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায়? কোনো একটা আঞ্চলিক ইতিহাস, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ইতিহাস। এখন দেখো, এই কোন একটা নির্দিষ্ট অঞ্চলের ইতিহাস, সেই ইতিহাস নিয়েই কিন্তু একটা জাতীয় ইতিহাস তৈরি করা হয়, একটা বড় ইতিহাস তৈরি করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে ওই জাতীয় ইতিহাসে সেখানে বড় বড় রাজা মহারাজা, বড় বড় নেতা, বড় বড় চরিত্র সেখানে আলোচনার জন্য ঠাঁই পায়। আঞ্চলিক ইতিহাস সেই জন্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বেশ
আঞ্চলিক ক্ষেত্রে অত গুরুত্বপূর্ণ নয়। স্থানীয় বেশ কিছু বীর নারী পুরুষ, তাদের ত্যাগ তিতিক্ষা, সাহসিকতা, তাদের অবদান, সেই সমস্ত জানার জন্য আমাদের এই আঞ্চলিক ইতিহাস অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। কেমন? সেক্ষেত্রে আমরা দেখো, একবার প্রাচীন যুগের দিকে তাকালে আমরা কি দেখব? প্রাচীন যুগের দিকে তাকালে আমরা দেখব যে কলহন নামক একজন লেখক, তিনি একটা বই লিখেছিলেন। সে বইটার নাম হচ্ছে রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গিনী, এই বইটার আরেকটা নামও আছে, কাশ্মীরের ইতিবৃত্ত বলা হয়। তাহলে কলহনের কাশ্মীরের ইতিবৃত্ত বা রাজতরঙ্গিনী, এই বইটা থেকে আমরা কাশ্মীরের প্রাচীন কালের ইতিহাস জানতে পারি, কাশ্মীরের প্রাচীন কালের কথা আমরা জানতে পারি। মহারাষ্ট্রের ইতিহাস জানার জন্য আমাদের রানাডে এবং সরদেশাই নামক এই দুজন লেখকের লেখা মারাঠাদের কথা এই বইটা আমাদের পড়তে হয়। আবার বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস, এই বইগুলো পড়লে আমরা আমাদের বাংলার ইতিহাস জানতে পারি। এছাড়াও আমাদের বাংলার আরো কিছু বই রয়েছে, যেমন সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস। সতীশচন্দ্র মিত্রের। সুধীর কুমার মিত্রের বইয়ের নাম হচ্ছে হুগলি জেলার ইতিহাস। এছাড়া রাধারমন সাহার লেখা একটা বই পাবনার ইতিহাস। তাহলে এই আঞ্চলিক ইতিহাসগুলো আমরা যদি পড়ি, তাহলে আমরা আমাদের আঞ্চলিক ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে, ব্যক্তি রয়েছেন, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের অবদান, এগুলো আমরা জানতে পারব। কেমন? তাহলে বন্ধুরা, আজকে আমরা আমাদের এই 4টে আলোচনা করলাম। কেমন? পরের দিন আমরা বাকিগুলো আলোচনা করব। কি করবে? লাইক করবে, শেয়ার করবে। তুমি উপকার পাচ্ছ, আরেকজনকে উপকার পেতে সাহায্য করবে। শেয়ার করে শিক্ষা বাড়াতে হয়, তাহলে শিক্ষা ছড়িয়ে যায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে দেবে, যাতে আমার পরের ক্লাসটা তুমি সবার আগে পাও। তাহলে অ্যাকচুয়ালি